লাইভে আসলাম আজকের এসএসসির 2016 সংক্রান্ত বা একটু ইতিহাস নিয়ে একটু আলোচনা, বা কি ঘটলো বা আমরা কি অবস্থায় পড়ে আছি সেই বিষয়টা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। হয়তো সময় একটু বেশি লাগতে পারে, সেটা আমি বলতে পারছি না। আজ যদি লাইভের সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে একটু জানাবেন, থামস আপ দিয়ে কেউ একজন জানাবেন যে শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। যদি শব্দ বা সাউন্ডটার কোনো যদি অসুবিধা না হয়, থামস আপ দিয়ে কেউ একজন জানাবেন যে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। পরিষ্কার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। বিনোদ স্যার আছেন। তো বিষয়টা হচ্ছে, আমাদের যখন চাকরিটা যায়, আমার ব্যক্তিগত আমার পরিস্থিতির কথা বলছি, তাহলে বিষয়টা বোঝা যাবে আরও ভালো করে, এবং কি দেখেছি কি বুঝেছি সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরছি। যখন চাকরিটা যায়, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যখন চাকরিটা যায়, তো 3/4/2025 তো চাকরিটা চলে যাবে বা এরকম একটা রায় আসবে, এটা কখনো কল্পনা করিনি। মানে ছোটোবেলা থেকেই জানতাম সরকারি চাকরি যায় কি করে। সরকারি চাকরি পেতেও যেরকম কঠিন, আর যেতেও সেরকম কঠিন, বা সহজে সরকারি চাকরি থেকে ছাঁটাইকরণ হয় না। এটা ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি, বা সেই রকমই আমরা জানি। তো যখন সুপ্রিম কোর্টের অর্ডারে যখন চাকরিটা চলে গেল, তখন সেটা আপনাকে মেনে নিতে হবে, বা তার বিকল্প কোনো রাস্তা নেই। কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। তো সুপ্রিম কোর্ট বলেছে একটা পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এসএসসি 2016 শিক্ষাকর্মীদের, আমি আরেকটা বিষয় আমি একটু জাস্ট ক্ষমা প্রার্থী, যে আমি কখনো বলতে বলতে শিক্ষার্থী মানে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে একটু কম বলে ফেলি। তাতে ভাববেন না যে আপনাদের পাশে আমরা নেই, এই কথাটা একদম ভাববেন না। মানে শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মী ছাড়া শিক্ষার পরিকাঠামো কখনোই সঠিক রাস্তায় থাকতে পারে না। তো আপনাদের কথা বলি না বলে ভাববেন না যে আপনাদের কথা স্যারেরা ভাবছে না। প্লিজ এইভাবে মাঝে মাঝে দুই একটা দেখেছি আমি লেখা, তাতে আমারই হয়তো ভুল, সেটা আমি ভুল স্বীকার করে নিচ্ছি। কিন্তু মানে পুরো বিষয়টার মধ্যেও আপনারা আছেন, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। যাই হোক, তো যখন দেখলাম যে চাকরিটা চলে গেল, সুপ্রিম কোর্ট একটা পরীক্ষার ব্যবস্থার মধ্যে দিয়ে, বা যাই হোক না কেন, মধ্যে দিয়ে যখন ফিরতে বললো এসএসসি 2016-কে, তখন কি করলো, তখন মানে সেটাই আপনাকে করতে হবে, এর বিকল্প কিছু নেই। তো স্বাভাবিকভাবে মানে তখন মনের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, যে এই সরকার আপনার চাকরি মানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিটা থাকুক, সেটা কখনো চাইনি। প্রথম থেকে আমার একটা মনের মধ্যে ধারণা ছিল যে সরকার হয়তো চাকরিটা বাঁচাবে, সরকার আমাদেরকে কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে হয়তো বাঁচিয়ে দেবে। কিন্তু আলটিমেটলি যেটা আমরা পরে আমার যে রিয়েলাইজেশনটা হলো সুপ্রিম কোর্টের অর্ডারের পর, যে সরকার আমাদের পাশে নেই, এই সঠিক অঙ্কটা বা এই সঠিক তথ্যটা বা এই সঠিক কথাটা কোনো গ্রুপ বুঝতে পারেনি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর যদি বুঝতে পেরেও থাকে, তাহলে তারা কি, যারা বড় বড় দল ছিল বা টিম ছিল, বিভিন্ন দল গড়ে উঠেছিল, তারা তাহলে সরকারকে সাহায্য করতেই পথে নেমেছিল, হিসাবটা তাই দাঁড়ায়। তো তবুও ধরলাম যে তারা একটা আইনি পথে লড়ছে বা প্রথম থেকে ফাইট দিচ্ছে, কারণ আমার পক্ষে সেই বিষয়টা বোঝা সম্ভব নয়। কারণ আমি কেসের ভেতরে কোনোটাতেই ছিলাম, নো এসএলপি হাইকোর্টে বলুন, কোনোটাই কোনোদিন ছিল না। তার ফলে আমার পক্ষে ঠিক মতন ভাবা মানে জানা সম্ভব হয়নি যে সত্যিকারের লড়াই কারা দিচ্ছে বা কি বিষয়গুলো ঘটেছে। তো যখন আমি আমার চাকরিটা হারালাম, আমি তখন কেসের বিষয় খুব একটা বেশি জানি না, সত্যিই যেটা।
তো তখন সবার পাশে পাশে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করলাম যে এবার চাকরিটা বাঁচাতে হবে, কি করে বাঁচানো যেতে পারে। সবার কাছে গেছি, ইচ অ্যান্ড এভরি টিম। তখন যে টিমগুলো ছিল, তখন কটা টিম ছিল সেটা বিষয়ে তো প্রশ্ন না রাখাই ভালো, তখন তো বোধহয় একটা টিমই ছিল। তো যাই হোক, এইগুলো ভাবনা চিন্তা করতে করতে তখন একটা টিমকে পাওয়া গেল। তিনি বললেন যে না, আপনি তো হাইকোর্টে আসেননি, আপনি কি করে আমাদের সাথে যুক্ত হবে। তা ঠিক আছে। তো এরকম ঘটনা ঘটতে ঘটতে দেখলাম যে একটা টিম তৈরি হলো, বা হবে হবে ভাব। আমি চারিদিকে দৌড়ে যাচ্ছি, ইসরাউল স্যার, তারপর হচ্ছে আর কি বলবো, হ্যাঁ, তো বড় মঞ্চ, তো এই কাজে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। তো যে তারা হয়তো সত্যিকারের ফাইটটা দেবে সরকারের সহযোগিতা নিয়ে, বা সরকারকে এর সাথে সঠিক আলোচনাটা তারা করবে। যতদিন যাচ্ছে বিষয়টা তত গুলিয়ে যাচ্ছে, যে সঠিক আলোচনা তো কোথাও হচ্ছে বলে মনে হচ্ছে না। মানে একটা সেটিং থিওরির ব্যাপারে চলে আসছে, নিউটনের ফোর্থ ল, যেটা আমি নাম দিয়েছিলাম সেটিং থিওরি। তো সেই সেটিং থিওরি চলে আসছে, আর কাউকেই কোনো ঠিক মানে ফাইটটা দিচ্ছে বা মনে হচ্ছে লড়াইটা ঠিক দেবে বলে মনে হচ্ছে না। এর সাথে সাথে রাস্তার লড়াই শুরু হয়ে গেছে, মার কাট ব্যাপার স্যাপার। তো বুঝতাম, যেতাম, দৌড়াতাম, সব জায়গাতেই হাজিরা ছিল, কিন্তু পিছন দিকের সারিতে। কারণ আমি তো অতটা বুঝি না, বা অতটা বোঝার বোধ বুদ্ধি আমার তখন হয়নি। কারণ আমি তো লড়াইটা তো প্রথম থেকে দেখিনি, বা কারা কারা এই রাস্তায় লড়ছে সেগুলো আমি তো কখনো পাতা উল্টেও দেখার প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, তো পরীক্ষার যে মানে সরকারের সাথে সার আলোচনা, বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র, মানে আলোচনায় সমাধান সূত্র বের করে, মানে সে এলাই ব্যাপার স্যাপার। তারপরে বিভিন্নভাবে সরকার কি করলো যে ফ্রেশারদের সাথে বসতে হবে। তো মনের মধ্যে তো একটা মানে বিরাট রাগ, যে এ কী ঘটনা রে ভাই, এখান থেকে আবার ফ্রেশার কোথা থেকে এসে গেল। স্কুলের কলিগ বলছি, এ কী রে, তোদের আবার ফ্রেশারদের সাথে বসতে হবে পরীক্ষা। আমি বললাম, যা কি যে করছে, কি হচ্ছে, আমি কিছু মাথায় ঢোকাতে পারছি না। হ্যাঁ, পরীক্ষা যারা 16 সালের মানে যোগ্যতাই ছিল না, মানে তারা সেই সময় কোয়ালিফাইড ছিল না, বা তাদের কোয়ালিফিকেশান ততটা ছিল না, টাইটেরিয়া যতটা একটা এসএসসি পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় যে টাইটেরিয়া, তাদেরকেও এই 16 সালের পরীক্ষায় ঢুকিয়ে দিচ্ছে। মনে একরাশ ব্যথা, একরাশ বেদনা নিয়ে বাড়িতে বলছি, এই করছি, দৌড়ে আমি পরীক্ষা দেবো না, বসবো না, ফালতু এইভাবে মেনে নিতে পারছি না। মনের মধ্যে ছটপটানি তৈরি হচ্ছে। কিন্তু সেই বড় মঞ্চ, বড় বড় ব্যাপার। বড় মঞ্চের কাছে, বড় মঞ্চের আশায় নিয়ে বসে আছি যে বড় মঞ্চে কিছু একটা করবেই, কিছু একটা করেই ছাড়বে। কিন্তু ওই নিউটনের ফোর্থ ল, সেটিং থিওরি। কারণ প্রত্যেক টিচারের একটা মানসিকতা ডিফারেন্ট হতেই পারে, তার রাজনৈতিক চেতনা, রাজনৈতিক চিন্তাধারা আলাদা আলাদা হতেই পারে। একটা টিম একজনকে সমর্থন করতেই পারে, তার মানে শিক্ষক আন্দোলনটা না করে সরকারকে বাঁচিয়ে যাব, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। আমি শিক্ষক আন্দোলন করতে এসে আর সরকারকে বাঁচিয়ে গেলাম, যে সরকার সবার চাকরি খেলো, এটা ব্যাপারটা কি, মানে আমি ঠিক মাথায় কিছু ঢোকাতে পারছিলাম না, সত্যি সত্যিই পারছিলাম না। তো মনে হচ্ছে কোনো দলই ঠিক নয়, মানে কি কার কাছে যাই, কি করি, এই সেই ব্যাপার স্যাপার, রিভিউ কি করে করা যায়, কি করে কি করা যাবে, রিভিউ করলে রিভিউটা কি করে করা যাবে, রায়ের বিরোধিতার জন্য রিভিউ করতে হবে আমাকে। মনের মধ্যে এরকম একটা মানে কান্নাকাটির দশা, যে আমার দ্বারা যা রিভিউ হবে না, হায় রে কী যে হলো, কি করলাম, এতদিন ঘুমালাম। তো সব অনেক অ্যাডভোকেটের কাছেও গেছি, নামি দামি অনেক অ্যাডভোকেটের কাছেও গেছি, গিয়েও সেখানেও জিজ্ঞেস করেছি। তিনি বলে, না 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 না, রিভিউ করতে পারবে না বাবা, তুমি এসএলপি করোনি, আবার রিভিউ কি। আমার প্রিয় অ্যাডভোকেট, এখনও প্রিয়, নামটা নাই বললাম, তার প্রমাণ আছেন। মানে তিনি একজন ম্যাডাম ছিলেন, তিনিও সাক্ষী আছেন যে সত্যি সত্যি আমাকে বলা হয়েছিল রিভিউ করা যাবে না, তিনি জানেন। নামটা আমি এখন বলছি না, সেটা নয়, পরে নিয়ে একদিন আলোচনায় আসবো। তো এর মাঝে টিভির পর্দায় দেখছি পরীক্ষায় বসতে হবে ফ্রেশারদের সাথে। ওই রে, হায় রে, কায় রে, এ কী বিপদ, এ তো একটা মারাত্মক বিপদ চলে এলো জীবনে, ফ্রেশারদের সাথে বসতে হবে। কিন্তু রায় তো সে কথা বলেনি, তার প্রতিবাদ কোনো বড় মঞ্চ, চংমং মঞ্চ বা যাই মঞ্চ,
কেউ করলো না। ইভেন যদি তখন আইনি মানে বিষয়ে যে বড় সড়ো যদি বোধ বুদ্ধি যদি থেকে থাকে, সেটা তো আমাদের ইসরাউল স্যারেরও ছিল। সেই টিম থেকেও কিন্তু পরীক্ষা দেব না, পরীক্ষার বিরোধিতা করে কোনোভাবেই কোনো লড়াই কেউ নামেনি। তো তখন একটা মানে খুব রিনাউন্ড নাম বিবি, বিশ্বজিৎ বিশ্বাস, হচ্ছে ওখানে ছিল হচ্ছে সুজিত গড়ই, এরা একটা প্রতিবাদী মুখ ছিল, আইনি প্রতিবাদী মুখ ছিল। তাদের সাথে সহযোগিতায় একটা আমরা হাইকোর্টে কেস করতে শুরু করি। করবো ভাব পুরো একদম 34 জন মিলে তৈরি হয়ে গেলাম যে আমরা চ্যালেঞ্জ করবো, ছাড়বো না। তখন এর মাঝে কিন্তু আবার মানে মানে ওই বড় মঞ্চ আবার একটা ছোট্ট শাখা প্রশাখা বের করে আমাদের আরেকটা মঞ্চ হয়ে গেল, সেখানে হচ্ছে মিন্ময় স্যারের মঞ্চ। মিন্ময়ের কাছেও গেছিলাম যে কি হবে, আমাকে কিছু হবে। তিনি তার লড়াই নিয়ে রয়েছেন, তিনি যোগ্য মানে 1 নম্বর কাউন্সিল 2 নম্বর কাউন্সিলিং, এর বাইরে কাউকেই নেবে না, তার প্রেক্ষাপট থেকে তিনি লড়ছেন। সেক্ষেত্রে আমার এন্ট্রি নেই। আর আমি তো এসএলপি করিনি বা কোনো কেস করিনি, তাহলে আমি কোনোভাবেই রিভিউ তো করতেই পারবো না। আর বাকি মনে হচ্ছে চাকরিটার কিছু আমি লড়াই থামিয়ে দিতে হবে, মানে লড়াইয়ের আমার কোনো জায়গা নেই। তো ক্রমে কোনো একটা ভাবে ওই যেই 34 জনকে জোগাড় করা হয়, এখানে এক্স্যাক্টলি এখন 34 জনই দেখছি লাইভে আছে, 35 হলো, যাই হোক বাই দ্য ওয়ে। তো সেই 34 জন আমরা মানে সেই লড়াই মানে রাতের বেলা করে গুগল মিটিং করে এই সেই করে একটা টিম বেরোলো। সুজিত গড়াই, সামন্ত স্যার, অনেকেই ছিলেন। তো তাদের মধ্যে থেকে একটা লড়াই তৈরি করা হলো যে একটা পরীক্ষা দেবো না, এরকম একটা কেস করা হবে। কেসটা হয়ে একদম পিটিশনার সই সাবত করে একবার একাকার কাণ্ড, পুরো রেডি, অলরেডি ফাইল আপ প্রায় হয়ে গেছে। মানে আমাদের টাকা ফাঁকা সব তো দেওয়া হয়ে গেছে, তখন 4,000 টাকা করে দিতে হলো, টাকা ফাঁকা দেওয়া হয়ে গেল। দিয়ে ফাইলটা হয়ে যাবে বাপ, সোমবার দিন আমরা ফাইল করব। তার মাঝে আমাদের প্রতিবাদী মুখ আমাদের সুমন স্যার, তিনি হঠাৎ করে তিনি দিল্লি চলো অভিযান শুরু করলেন, যে একেবারে তিনি দিল্লিতেই যা করার করবেন। তার আবেগকে তিনি আটকাতে পারলেন না, তিনি দিল্লি চলে গেলেন। গিয়ে সোমবার দিন তিনি ওএমআর কেস আর পরীক্ষা আটকানোর বোধহয় মামলা, এই দুটো মামলা তিনি করেছেন। সেক্ষেত্রে আমাদের টিম থেকে বলা হয়েছিল যে স্যার এটা করবেন না, হাইকোর্ট থেকে করুন, তাহলে বিষয়টা আরও গুরুত্ব বাড়ে। তো সেই নিয়ে তো সেই মানে একটা ভাইরাল হয়ে গেল, মানে সেটা তো আর বলাই যাবে না, সেটা ছাড়লে বোধহয় এখানে 30 জনই হাওয়া হয়ে যাবে। মানে সেই বাজে কথা, সেই বিশ্বজিৎ বিশ্বাস স্যারের সে দাপাদাপি। সুমন স্যার সেটাকে মোটামুটি ইয়ে করলেন, ভাইরাল হয়ে গেল। তো সুমন স্যারকে বারণ করা হয়েছিল। সুমন স্যার হয়তো তার প্রেক্ষাপট থেকে তিনি ভেবেছিলেন যে হ্যাঁ সুপ্রিম কোর্ট থেকে করলেই হয়তো হয়ে যাবে, হতেই পারে, এটা হতেই পারে। কিন্তু তিনি কিন্তু করেছিলেন, মানে বিষয়টা নিয়ে করেছিলেন যে ওএমআর মামলা আর হচ্ছে পরীক্ষা দেবো না বা এরকম কিছু একটা চ্যালেঞ্জ করা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হয়তো তার পদ্ধতি বা তিনি যাদের সাথে মিলেমিশে করেছিলেন, তখন তিনি ছিলেন হচ্ছে আমাদের ভাস্করদার সাথে, ভাস্করদার টিমে, যতদূর আমার মনে হয়, আমি জানি না এক্স্যাক্টলি ততটা। তো সেখান থেকে কিন্তু এই কেসটা হয়েছিল। যদি ভুল হয়ে থাকি আমাকে এখানে মানে এক্স্যাক্টলি আমি জানি না কারোর বিষয়, সেই জন্য আমি হয়তো সঠিক ইনফরমেশনটা নাও হতে পারে, তাতে ভুল বুঝবেন না আমাকে কেউ। তো সেখানে কেস করলো। আমাদের কেসটা তখন কি হলো, তখন আর স্যার বললো না, আমরা যাদেরকে দিয়ে কেসটা করেছিলাম, তিনি বললেন যে তুই এখানে আর করো না, বিষয়টা ঘেটে যাবে বলে সেখানে আবার আমাদের কিছু টাকা পয়সা নষ্ট হলো। মানে কেসটা হাইকোর্টে করব, সেখানে সুপ্রিম কোর্টে হয়ে গেল। এরকম একটা ঘটনা ঘটে গেল। সেক্ষেত্রে স্যার বললো যে এখানে করার দরকার নেই, তোমরা হাইকোর্টেই, যখন কেস ম্যাটারটা হয়েছে তোমাদের হাইকোর্টেই যেতে হবে। তো দেখা যাক, এরকম একটা বিষয় আমরা আবার প্রস্তুত নিলাম।
না, আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দেব না। এর মধ্যে এই পরীক্ষাটাও কাছে চলে আসছে, নতুন করে আবার সেই 34 জনের টাকা পয়সার হিসাব হয়ে গেল। প্রায় আমাদের 2400 বা 2500 টাকা করে খরচা হয়ে গেছিলো, বাকি 1500 টাকা করে বা সামথিং কিছু একটা হবে ফেরত পেয়েছিলাম। এরকম ঘটনা ঘটলো। তারপর এর মাঝে আমাদের বিশ্বজিৎ স্যারের একটা মনোমালিন্য হলো ওদের সাথে, তিনি আলাদা হয়ে গেলেন, গিয়ে ফাইট টাইট করে বললো তুই নেই যেই করবো, আমরা কিন্তু পরীক্ষায় বসবো না, এরকম একটা চ্যালেঞ্জ করবো। সেখানে আমার লড়াইটা শুরু হয়ে গেল, সবাইকে বোঝানো রে, সবাইকে দলে ভারী করো রে, নাহলে আমরা কি করে লড়বো, নাহলে আমরা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কি করে যাব, এরকম একটা ব্যাপার স্যাপার চললো। তাহলে সেক্ষেত্রে আমরা সেই 34 জন থেকে বাদ দিয়ে আমরা হতে পারলাম যে 73 জন। অভিজিৎ সাধুখা সেই নাম, সেই প্রতিবাদী আইনি মুখ, ফার্স্ট পিটিশনার অভিজিৎ সাধুখা। হাইকোর্টে তখন আমাদের সিদ্ধান্ত হলো হাইকোর্টে একটা কেস করতে হবে এবং সুপ্রিম কোর্টেও একটা কেস করতে হবে, কারণ আমাদের বিশ্বাস, আরেক বিশ্বাস মানে আমাদের সুমন বিশ্বাস, তিনি ওএমআর মামলা করে ফেলেছেন সুপ্রিম কোর্টে এবং পরীক্ষা আটকানোর মামলা করে ফেলেছেন সুপ্রিম কোর্টে। তাহলে বিষয়টা সুপ্রিম কোর্টেই চলে যেতে হবে, আর হাইকোর্ট থেকে কিছু হওয়ার নয়। কিন্তু পরীক্ষায় বসবো না, বড় বড় মঞ্চ কিন্তু তখন আসেনি, তখন তারা কি তাহলে সেটিং থিওরিতেই বিশ্বাসী ছিলেন, তাই ধরে নেব যে এত মামলা হচ্ছে। তখন টিভির পর্দা দেখে খুব রাগ হতো যে এত মামলা হচ্ছে, পরীক্ষায় বসবো না, ফেসাদের সাথে বসতে চাই না, এটা কেন হচ্ছে না, এটা একটা তো হোক অন্তত। তো হলো না বিষয়টা। তখন কি হলো, তখন হলো আমাদের হাইকোর্টে একটা রিট ফাইল করা হলো 73 জনের, আর ওই রিট ফাইল ধরে আমাদের একটা এসএলপি চলে গেল সুপ্রিম কোর্টে। তো সেই 73 জন কিন্তু প্রথম দাবি করেছিল আমরা পরীক্ষায় বসবো না, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তারা হচ্ছে আমাদের শক্তি, তারাই ছিল আমাদের প্রতিবাদী মুখ, এটা আমার মনে হয়। এসএসসি 2016 প্রতিবাদী তারাই ছিল বলে মনে হয় আমার, সঠিক রাস্তায় তারা নেমেছিল ওই 73 জন, বাই দ্য ওয়ে। তো এই কথাটা না বলার কি আছে যে আমরা বলতে পারবো না যে আমরা পরীক্ষায় বসতে চাই না, আর কেসটা করতে অসুবিধা কোথায়? তো রাগে অভিমানে সব কিছু কষ্টে সবাই আবার টাকা জোগাড় করে মানে সেই লড়াইটা শুরু করে আমরা কি করলাম, হাইকোর্টেও একটা কেস করলাম এবং সুপ্রিম কোর্টেও একটা কেস করলাম। এইবার টাকা কত লাগবে কত লাগবে কত লাগবে, সেক্ষেত্রে বহু রকম সমস্যা। হাইকোর্টের কেসে কত লাগবে, সুপ্রিম কোর্টের কেসে কত লাগবে, সেটা সবাই জানে, যারা আমাদের পিটিশনার তারা সকলেই জানে যে এরকম একটা হিউজ অ্যামাউন্ট, 8 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, এরকম একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার 73 জন মিলে আমাদের তুলতে হবে। কে লড়বে, মানে যারা যারা পিটিশনার ছিলাম আমরা ইনিশিয়ালি, তারা হয়তো আমরা 20-30 হাজার টাকা করে টাকা দিয়ে প্রথমে শুরু করে দিলাম যে না তাকে টাকাটা তুলি। সেই বিষয়ে আমি পরে আসছি, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমরা হাইকোর্টেও রিট ফাইল করলাম এবং সুপ্রিম কোর্টেও এসএলপি করলাম। এর সাথে সাথে আমরা দিল্লিও গেছিলাম পরীক্ষার আগে, 20 তারিখ থেকে 27 তারিখ, পরীক্ষা হচ্ছে তার পরের মাসের 7 তারিখ 14 তারিখ। তো এইসব ঘটনাগুলো ঘটেছে, সে লড়াই একটা মানে বিশাল মানে লড়াই। তারপরে তো তার 3টে হিয়ারিং, তার মাঝে হচ্ছে আবার হচ্ছে আমাদের মিনময় স্যারের কেস ফেস। এর মাঝে আমি কি করলাম, এর মাঝে আমি কিন্তু রিভিউ করেছিলাম। তাহলে আমি 12 জনকে নিয়ে আলাদা করে আমি 12 জনকে জোগাড় করে, সে কি লড়াই আমার, 12 জন জোগাড় করে সেই আমি কারা কারা আছেন এই করেন টিম করে করে অনেক কষ্টে বিষ্টে এই করে সেই করে ইওয়ারকে ধরে ঠরে 4-5 জন ইওয়ারকে আলোচনা করেছি। বলেছে হবে না, আমার সে টাকার অ্যামাউন্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমি বললাম হয়ে গেল, 1 বছরের হাফ স্যালারি চলে যাবে, 6 মাসের স্যালারি চলে যাবে, এরকম একটা ফিগার আউট করছে ইওয়াররা। তো বহু ফোন টোন করে বিভিন্নভাবে পরামর্শ নিয়ে তখন পার হেড 6,000 টাকা করে খরচা হলো। তো 12 জন ছিলাম, 72,000 টাকার কাছাকাছি খরচা হলো করে আমরা মোটামুটি একটা রিভিউ করলাম। রিভিউয়ের রেজাল্ট আসে যায়, রিভিউতে বেঁচে যাবো এরকম একটা ব্যাপার। যেদিন রিভিউটা সাবমিশন করলাম তার পরের দিন রিভিউটা অ্যাকসেপ্ট হয়ে গেল, আর সব রিভিউগুলো একসাথে হয়ে গিয়ে সে তো একবারে একাকার কাণ্ড, সেসব গল্প তো সবাই জানে। রিভিউ খারিজ, তাহলে আলটিমেটলি এই এসএলপির উপরে দাঁড়িয়ে যে পরীক্ষা বসবো কি বসবো না, পরীক্ষাকে চ্যালেঞ্জ করা। পরীক্ষাও এসে গেল, পরীক্ষার ফর্ম ফিল আপ, মানে আমরা এসএলপি করার পরে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি যাতে আইনি কোনো জটিলতা না হয়। হ্যাঁ, পরীক্ষা যেটা দেবো আমরা এসএলএসটি 2টা, সেটার ফর্ম ফিল আপ করার পরেই আমরা মানে ফর্ম ফিল আপ করার আগেই আমরা রিট ফাইল করে তারপর ফর্ম ফিল আপ করেছিলাম। তার জন্য সে কী বলবো, লাস্ট দিন লেগে গেল পেমেন্ট করার
8টার সময়, রাত 8টায় পেমেন্ট করলাম লাস্ট দিনে, যাতে এটা প্রমাণ করতে পারি আমরা আগে রিড করেছি, তারপরে আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি। আমরা ভেবেছিলাম আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে এসএলপিতে দেখানো হবে, সেই সুপ্রিম কোর্টে আমাদের কল্যাণ স্যার কিন্তু একদম দারুণ, তার মানে কি বলবো, দারুণ ফাইটার, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, সে যে দলের হয়েই করুক না কেন, তিনি পুরো একদম আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে বলে দিল, এই তো দেখুন এরা পরীক্ষা দিতে বসছে, তাহলে এরা কি পরীক্ষায় বসবে না? এরকম ঘটনা ঘটবে, এরকম ঘটনা হবে, সেরকম আমরা জানতাম, বা সেইভাবেই আমরা প্রস্তুত ছিলাম। এর মাঝে আমরা 40 জনের একটা ওই এসএলপির সাথে মানে অন্য একটা টিমকে অ্যাকুমুলেট করে একসাথে করে একটা কী করলো, তারা একসাথে আইএ করলো, তারপরে আবার কি করলো, একটা এমএ ফাইল করলো। আরে সে মার কাট এমএ ফাইল, সেই আমাদের স্যারের এমএ ফাইল কোনটা যেন, আমাদের রহমান স্যারের এমএ ফাইল, মানে মারাত্মক সে ব্যাপার স্যাপার, স্যারের সাথে কথা বলা, স্যারের সত্যিকারের এমএ ফাইলটার একটা যথেষ্ট গুণ ছিল। সবাই দেখি 47 49 প্যারাকে নিয়ে পুরো দারুণভাবে ফাইট করলো, কিন্তু আমি দেখছি যে মানে আমরা লেবার মিস্ত্রির মতন কাজ করলাম স্কুলে, মানে এরকম একটা পরিস্থিতি, চাকরি চলে যাচ্ছে, মানে লেবার মিস্ত্রির মতন কাজ করলাম। লেবার ল আমাদের আছে, আমরা সার্ভিস লকে চ্যালেঞ্জ করে আমরা একটা এমএ ফাইলও করলাম। সেটা আবার অন্য একটা টিম তারা জোগাড় করে বললো, স্যার আপনি তো এরকম রয়েছেন, ঠিক আছে তাহলে চলো সবাই মিলে তুলে, এমএ ফাইলও একটা হলো, একটা আইএ ফাইলে হলো, আর একটা এসএলপি হলো, আবার কলকাতাতে কি হলো, রিড করা হলো। ওই 73 জন, আবার 40 জন, আরও 2 জন। তো এটা অসাধারণ একটা ফাইট, যারা আমাদের সাথে সহযোগিতা করেছিল, যারা টিম ফরমেশন করে ফাইটটা করেছিলেন, তারা জানেন, তারা এইসব গল্পগুলো সবাই জানে। ওই এসএলপিটা মানে সে এমন একটা ঘটনা ঘটলো, মানে আমাদেরকে সেই ক্যান ফাইল ইয়ে করে দিল, কী করলো যারা বলে গেল, ক্যাবিনেট করলো। ও বাবারে বাবা, সে ক্যাবিনেট তো প্রথম শব্দ ভাণ্ডারের মধ্যে নতুন ঢুকলো, ক্যাবিনেট কী জিনিস, তারপরে এই জিনিস, সরকার সরাসরি এই রায়টাকে হতে দেবে না, তা সে ডিফেন্স করবে, এবং কোনো রায় হতে গেলে যদি ক্যাবিনেট করে তাহলে কি হয়, মানে আপনি প্রেজেন্ট থাকবেন না আর আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে, এটা হবে না। তাহলে সরকার ক্যাবিনেট করলো, মানে যখনই আর্গুমেন্ট হবে সরকার পক্ষকে থাকতে হবে বা থাকবেই, এটা হচ্ছে মূল বিষয়। এমনি এসএলপিতে যখন তখন একটা রায় বেরিয়ে আসতে পারে, যদি আপনি পার্টি হন আর নাই হন। তাই জন্য সরকার কী করলো, ক্যাবিনেট করলো, যদি কোনো কারণে তার ইউএসএলপি যাতে রেজাল্টটা না আসে, ঠিক আছে, তাই সরকার ক্যাবিনেট করলো। পরে সে তো মারাত্মক লোকজন দাঁড় করিয়ে দিল ফার্স্ট হিয়ারিংয়ে দম যায় আমাদের অভিজিৎ সাধুকা দিল্লিতে বসে তো তাকে বাঁচাবো না হিয়ারিং দেখবো, সে তো একটা আলাদা বিষয়, মানে সে তো তার কি আর বলবো, তাকে নিয়ে আমি দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, হসপিটালে নিয়ে যাওয়ার মতন ব্যতিক্রম। তার পূর্বের অভিজ্ঞতা কি, তার হাইপার টেনশন হলেই তিনি 2-1 বার হসপিটালে ভর্তি ছিলেন। তো দিল্লিতে এরকম একটা কাণ্ড করে বসলে আমি তো বললাম যে এটা কী রে ভাই, এমনি চাকরি চলে গেছে, তার উপরে এরকম অবস্থা, আমার তো মাথায় মানে চুল খাড়া হয়ে যাচ্ছে। এর মাঝে তো আমাদের কত শিক্ষিকা মারা গেলেন, সেই দুঃখের কথা, সে বেদনা, সে লড়াই তো আছেই। তো তারপরে কি করলো, আবার একটা হিয়ারিং করলো, সেকেন্ড হিয়ারিং, তারপরে আবার একটা থার্ড হিয়ারিং হলো। তো থার্ড হিয়ারিংয়ে তার মাঝে বিবেক পারিয়ার কেসে, যেটা সত্যি সেটা তো বলতেই হবে, বিবেক পারিয়ার কেসে থেকে কিছুর একটা রায় বেরিয়ে এলো। বিবেক পারিয়া ছিল হচ্ছে আমাদের মিন্ময় স্যারের কেস। মিন্ময় স্যারকে আমি ঠিক বুঝতে পারতাম না বলেই, ইভেন আমি আমাদের সুমন বিশ্বাসের কেসটাতে আমরা গুরুত্ব পাইনি, মানে ড্রাফট দেখে মনে হয়েছিল ওনার হাতে এই কেসটা ছাড়লে, মানে উনি যেভাবে যে অ্যাডভোকেটদের নিয়ে যে কেসটা ছেড়েছেন তাতে ছাড়লে এই কেস ডিসমিস হবে, এতে কেউ বাঁচাতে পারবে না, সেই লক্ষ্যটা, মানে সেই বিবেচনাটা করেই কিন্তু 73 জন এগিয়েছিল। আমরা ড্রাফটটাকে নামিয়েছিলাম ওই টাইমে, সুপ্রিম কোর্টের ড্রাফট নামানো, কেস করার পরে ড্রাফট নামানো, সেই ড্রাফট পড়ে আমরা বুঝেছিলাম এতে বাঁচবো না আমরা, তাই জন্য কিন্তু আমরা সঠিক লড়াইটা সেদিন থেকেই শুরু করেছিলাম, হাইকোর্টেও করেছিলাম, সুপ্রিম কোর্টেও করেছিলাম, যে একজনের ওপরে ভরসা করব না। চাকরি বাঁচানোর, আপনার চাকরি বাঁচানোর জন্য একজন কেস করেছে আর আপনি পায়ে পা তুলে বসে থাকবেন, সেটা আর হবে না। কারণ আমি এখন শিখে গেছি, 6 মাসে আমি এখন খুব ভালো কেস কামারি শিখে গেছি, আমার অভিজ্ঞতা এখন 1 বছরও যদিও হয়নি, তো আমি এখন অনেক কিছু শিখে টিকে গেছি, মাথার মধ্যে ঢুকে গেছে কেস কী জিনিস, কীভাবে করতে হয়, এইটুকুই বুঝেছি। কিন্তু আমি কখনো মাতব্বরি করিনি, যেটা ভুল কি ঠিক সেটা মনে হয়েছে সেটা বলেছি, সেই নিয়ে ফাইট করেছি, কিন্তু কখনো কেসের রিলেটেড কোনো মাতব্বরি করিনি যে এইটাকে এরকম পয়েন্ট থাকলে ভালো হয়, ভেবে দেখবেন, এই করবেন, ওকালতি করিনি। আমরা বেস্ট ক্লায়েন্ট হতে
চেষ্টা করেছি চিরকালই। এবং সেই সময় সবাই আমাদেরকে বলতো, স্যার উঠছে না কেসগুলো, কী হচ্ছে স্যার, আটকাবে কিনা। আমি বলেছিলাম যে পড়াশোনা করুন, করতে তো হবেই, কিছু করার নেই, কিন্তু আমরা আটকানোর চেষ্টা করব। তো সে ঘটনা হলো, বিবেক পারিয়ার কেসে টেন্টেড লিস্ট বেরোলো, সেখানে ট্যাগ ছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের এমএ ফাইল ছিল, আমাদের গ্রুপের কিছু মেম্বার্সরা করেছিল এমএ ফাইল, আইএ ফাইল, আর এসএলপি, আর পৃথিবীর যত কি এমএ ফাইলগুলো ছিল সব একসাথে একটা সেই কাণ্ড হয়ে গেল, জাদুর ম্যাজিক হয়ে গিয়ে সব একদিনে ঢুকে গেল, গিয়ে যা হওয়া তাই হবে। সরকারও যা চেয়েছিল, সবাই যা চেয়েছিল, সব এমএ ফাইলগুলো একসাথে ট্যাগ প্যাক করে দিয়ে, এসএলপি সব একসাথে করে দিয়ে ভোগের বাড়ি। কারণ চেঁচামেচি হবে, একটা উত্তেজনা তৈরি হবে, কেউ কারোর কথা বলতে পারবে না, আর কি হবে, সুপ্রিম কোর্ট বলবে যাও ভাই তোমরা হাইকোর্টে যাও। তো আমার ব্যক্তিগত স্তরে মনে হয় ওই অভিজিৎ সাধুকার কেসটা থাকার জন্যই তখন কিন্তু সুপ্রিম কোর্ট নিজে ডিসিশন নিতে পারতো না। তখন যদি ডিসিশন নিত তখন পরীক্ষাটা ক্যান্সেল করে দিত। তাহলে তারা কি ভাবছেন, তারা মাই লর্ড, তারা কি চিন্তা ভাবনা করছেন, সেটা কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মতন আমি বিশ্লেষণ করার মতন আমার ক্ষমতা বা দক্ষতা কোনোটাই নেই। তো যাই হোক, যখন সুপ্রিম কোর্টে পাঠালো তখন হচ্ছে তার আমাদের বিরোধী অ্যাডভোকেট বিকাশ স্যারের একগাল হাসি, সেটা আমি আজও ভুলিনি। এবং আমাদের মনে মনে একটা মনে হলো যেন কেসটা হয়তো একটা রিওপেনের জায়গায় এসে গেল, বা একটা সুযোগ পেয়ে গেলাম যাতে হাইকোর্টে বিষয়টাকে পাঠিয়ে দিল। তো হাইকোর্টে যখন বিষয়টাকে পাঠিয়ে দিল, এর মধ্যে আমাদের ফ্রেশাররা যুক্ত হয়ে গেল। তো ফ্রেশাররা যখন যুক্ত হয়ে গেল, নতুন ফ্রেশারদের বিভিন্ন রকম কেস, আমরা বহুবার এসএসসি অভিযান করেছি, বিকাশ ভবন গেছি, ডেপুটেশন দিয়েছি, আচার্য সদন গেছি, সেখানেও ডেপুটেশন দিয়েছি। এইসব ঘটনাগুলো এর মাঝে অনেক রকম ঘটেছে। তো রিট যখন আমাদের হাইকোর্টে পাঠিয়ে দিল, হাইকোর্টে তো অনেক রকম কেস হলো, সরকার পক্ষের বিভিন্ন রকম দামি নামি অ্যাডভোকেট ওই এসএলপির এসএলপির সহযোগিতায় সেই কেসগুলোকে রক্ষা পেল, যে 10 নম্বর আগে না পড়ে হাইকোর্টটাতে কিছুদিন ম্যানেজেবল করা গেল। সেই অভিজিৎ সাধুকার নামটা তখন দেখে ফেমাস হয়ে গেল, যে সব অ্যাডভোকেটের মুখে মুখে নাম অভিজিৎ সাধুকার। তো এই জন্য বলেছিলাম, যখন আমাদেরকে সুযোগ দিয়েছে আমাদের হাইকোর্টে ফিরে আসার, সবাই রিট ফাইল করুন। রিট করে, যেটা আমাদের স্কুলে একটা কাগজ গেছিলো, সেই সময় আমরা কোর্টে হাজিরা দিইনি, সেই ভুলটা যাতে আর না হয় সেই জন্য আমি সবাইকে বলেছিলাম, আপনারা যেখান থেকে পারো রিট ফাইল করুন, আপনার অভিযোগ, আপনার প্রবলেম, আপনার সমস্যা তুলে ধরে রিট ফাইল করুন। তো এখন এই মুহূর্তে যে এটা দাঁড়িয়ে আছে, এইগুলো হচ্ছে গল্প, এটা এখন গল্প। এরপরে আমাদের আরও বিভিন্ন রকম কেস, বিভিন্ন রকম সাজানো কেস, 6-7টা রিট ফাইল অলরেডি আছে, হাইকোর্টে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সবাই করেছে, কি কারোর ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে, কেউ দল থেকে চলে গেছে, তারা আলাদা করে লড়ছে। সবার লড়াইকে আমার সম্মান, আমি কাউকে বলার মতন সেই দক্ষতা বা ক্ষমতা আমার নেই। সবাই সবার মতন লড়তে পারে। ভুল বোঝাবুঝি হয়েছে, একই গ্রাউন্ডে দুবার রিট করা যায় না, সেই জন্য অনেক ম্যাডাম স্যারদেরকে সরিয়ে দিতে হয়েছে, তারা আমাদেরকে ভুল বুঝেছেন। তো এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের ভ্যাকেন্সি রিলেটেড রিট ফাইল করা হয়েছে, স্পেসিফিক ফিজিক্যাল সায়েন্স, এই সায়েন্স স্যার করুন, এইরকম অনেক আবদার ছিল। আমরা বললাম অলরেডি করা হয়েছে, আবার কেন বারবার একই জিনিস, এইভাবে করা যায় না, এইভাবে করা উচিত না। তো বিভিন্ন গ্রাউন্ডে আমরা করেছি, সব জায়গায় করা আছে। অনেকেই আছেন, 6-7টা রিট ফাইল করা হয়েছেন, যারা করেছেন তারা জানেন। এর মধ্যে আবার একজন স্যারের কেসে, হাইকোর্টের কেসে অ্যাডভোকেট বিক্রি হয়ে গেল, তার কেসে দাঁড়ালোই না, ডিসমিসও করেছে। সেটাকেও আমরা গ্রহণযোগ্যতার জায়গায় এনেছি, আবার নতুন করে আমরা ফাইল করেছি। কিছুজন আমাদেরকে পছন্দ করলেন না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্যারেরা, তারা বেরিয়ে গেলেন, তাদেরকেও ফাইল অফ করে দিয়েছে। এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে, এত কথা বলার পিছনে এই মুহূর্তে যারা মনে হচ্ছে, সেটিং কারা করেছে, কারা সরকারকে সহযোগিতা করেছিল প্রিভিয়াস, সেটা আমরা জানি। হয়তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এক ছিল, হয়তো তারা ভাবছিল যে সহযোগিতা করলে হয়তো সমাধান মিলবে। তো আমার বক্তব্য হচ্ছে, সরকারের বিরুদ্ধে সরকার যখন আমাদেরকে তখন সাপোর্ট করেনি, আমরা সরকার বিরোধী মানসিকতা হয়ে গেছে, চাকরি হারিয়ে, পেটে লাথি মেরেছে, এমনি স্যারদেরকে লাথি মেরেছে কসবাতে, তখনও গেছিলাম, কি আর বলবো। তো লাঠি আমার পিছনেও একটা লাঠি পড়েছিল,
তো সেটার আমার মাকে এসে বলি, লাঠির বাড়িও খেলি, এরকম ব্যাপার। আমার বউকে বলেছিলাম, খুব হেসেছিল। যে যাক, বাই দা ওয়ে, এইসব ঘটনাগুলো ঘটেছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি সরকার বিরোধী কথা বলতে হয়েছে কারণ আমার চাকরিটা গেছে। প্রিভিয়াস সরকার আমাদের চাকরি নিয়ে ভাবেনি, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। এই সরকার, নতুন সরকার এসেছেন, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছিলাম সামহাও, কারণ ভেবেছিলাম যে নতুন সরকার যদি আসে তাহলে কেসগুলোর ম্যাটারগুলো খুলবে বা কিছু একটা সমাধান সূত্র তৈরি হবে, এবং যে বিরোধী দলনেতা তিনি সেই কথাগুলোই বলতেন। এবং এই চাহিদাটা শুধু আমাদের চাহিদা নয়, এই চাহিদাটা পশ্চিমবঙ্গের সকল নাগরিকের। তারা জানতে চায় দুর্নীতি কারা করেছে, যারা অন্তত প্রকৃত শিক্ষক, যারা আনটেন্টেড প্রকৃত শিক্ষক সিবিআই লিস্টে নেই, তাদের চাকরিটা ফিরুক, এটা কিন্তু চেয়েছে। এবং এর জন্য আমরা হ্যাটস অফ পশ্চিমবঙ্গের সকল নাগরিককে। এরকম একটা পরিবর্তন আনার ফলে হয়তো এসএসসি 2016 একটা পজিটিভ দিকে এগোচ্ছে। কিছু হয়নি, রেজাল্ট কিছু হয়নি, পজিটিভ দিকে এগোচ্ছে, এবং সরকারের সহযোগিতা আছে বা সরকার সেই দিকে এগোচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা প্রতিবাদের জায়গা নয়, একটা আলোচনার জায়গায় এসেছিলাম। এসএসসির অভিযান ভেবেছিলাম করব, সেই আমাদের পুরনো সেই চেয়ারম্যান সেটা একদম চেয়ারপারসন, আমরা তার কাছে একবার যে যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু সামহাউ আমাদের সব পারমিশন করার হয়ে গেছিলো, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো সোমবার দিনই। আমরা এদিকে পুলিশ পারমিশন নিচ্ছি, বেরিয়ে শুনলাম সোমবার দিনই, সেদিনই তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তো তারপরে আর নতুন করে যিনি আসবেন তার কাছে যাওয়ার গুরুত্বটা থাকে না, কারণ সরকারকে প্রথমেই দেখছি, বা নতুন সরকার তিনি যথেষ্ট করছেন বলেই আমার মনে হচ্ছে। তাতে কিন্তু মানে আমরা সরকারি লোক হয়ে যাচ্ছি, মানে সরকারের সেই পার্টির লোক হয়ে যাচ্ছি, বিষয়টাকে এরকমভাবে দেখবেন না। এতগুলো কথা বলার কারণটা কি? এতগুলো কথা বলার কারণ, এখন আমাদের আন্দোলন করা চলবে না। আন্দোলন করে কার কাছে আন্দোলন করবেন? যে সরকার আছে বা এসেছে তিনি তো করছেন, সঠিক রাস্তাই তো দেখাচ্ছেন, বা সঠিক রাস্তায় দেখছি বলেই তো মনে হচ্ছে। এবার যদি ধরুন তখন যে সরকার ছিল, আগের সরকার ছিল, এবং তখন যে বড় টিম ছিল, তখন সেই সরকারকে ভালোবাসতো। এখন যে টিম হবে আবার এই সরকারকে ভালোবেসে গেলে আবার সেটিং থিওরি যদি শুরু হয়ে যায়, মানে যদি হয় কিছু কোনো কারণবশত, তাহলে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার আন্দোলন, আমি কতজন যে আমার পিছনে আছে এই বিষয়টা দেখানোর দরকার থেকে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের একটা কমিটি ফরমেশন করা। যে টিমগুলোকে আমরা আগে বিশ্বাস করেছিলাম, নতুন সরকার হয়েছে এসএসসির 2016কে বাঁচানোর জন্য, নতুন যে সরকার এসছে, তাহলে নতুন করে আমাদের শিক্ষক কমিটি, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী একটা কমিটি ফরমেশন করা, এইটা আমার একটা আবদার। এইটা হচ্ছে আবদার বলতে পারেন, বা এটা হচ্ছে একটা পরামর্শ। এই দিকে এগোন। কে কোথায় ছিল, কিভাবে ছিল, কাদেরকে নেবেন, কাদেরকে নিলে ভালো হবে, সেটা আপনারা ডিসাইড করুন, কিন্তু একটা কমিটি ফরমেশন করুন, যে কমিটিতে দুজন অন্তত অ্যাডভোকেট থাকবেন। এই বিষয়টাকে নিয়ে ভাববেন। এই কমিটিতে কাদের কাদের থাকা উচিত সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। এই কমিটিটা কিভাবে ফরমেশন হবে সেটা নিয়ে আলোচনা করা উচিত। এই কমিটিটা এখন আমাদের ফরমেশন করে নেওয়া উচিত বলেই আমার মনে হচ্ছে। এতে আমাদের বাইরে থেকে যিনি সায়নাদিত্য স্যার ছিলেন, তিনি আমাদের সাথে ফাইট দিয়েছিলেন। তো এই ঘটনাগুলো আমরা দেখেছি। তো কে থাকবে কমিটিতে, কাদেরকে রাখবেন, কাদেরকে রাখলে ভালো হবে, কারণ এটা একটা আলোচনা সভা হবেই। সরকার যখন তার স্টেপ নেবেই আমাদের সাথে আলোচনায় বসবেই, এবং সেই আলোচনায় যেন আবার সেটিং থিওরি না হয়। একটু ওয়েট, যা একটু করে ওয়েট করুন। তো সেই আলোচনায় কারা থাকবেন বা কাদেরকে নিয়ে এই কমিটি ফরমেশন করা হবে, এবং সরকারের সাথে যখন কোনো আলোচনা আসতে হবে, বা যদি কোনো আলোচনার প্রয়োজন পড়ে, বা যদি এসএসসি 2016টা যদি ফিরে আসে, কিভাবে আসবে, কেমন করে আসবে আমি জানি না, যদি ফিরে আসে সেক্ষেত্রে কীভাবে আসবে, কি পরীক্ষা হবে, কি ইন্টারভিউ হবে, না কোনো সহজ কোনো পদ্ধতিগতভাবে হবে,
এসব আলোচনা হয়তো হলেও হতে পারে। সেই জন্য আমার বলা যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার আন্দোলন গড়ে তোলার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাথে কতজন আছে বলার প্রয়োজন নেই। আমাদের সাথে সবাই আছে, যারা যোগ্য সবাই আছে। সঠিক কাজটা করতে হবে, সঠিকভাবে আমাদেরকে এসএসসি 2016-কে ফিরিয়ে আনতে হবে। এখন আর কেসের খুব বেশি প্রয়োজনীয়তা নেই। যারা আইএফআইএলে অ্যাডেড পার্টি হবেন বলেছেন, কিউরেটিভে হয়ে যাবেন, আর নতুন করে কেস করার কোনো প্রয়োজন নেই। শুধু ক্যান ফাইল করে ঢুকে থাকবেন। তা বলে রিট ফাইল করবেন না, সেটার দিকে ভাববেন না, মানে করে রাখবেন। কখন কি হবে, কিভাবে বিষয়টা ঘুরে যাবে কেউ জানে না। মানে এই রিটগুলো আপনার নিজস্ব অস্ত্র। এই কিউরেটিভে আইএফআইএল করে ঢুকে থাকতে পারলে ভবিষ্যতে সেটা আপনার নিজস্ব অস্ত্র, নিজস্ব ফাইট। সরকারকে বিশ্বাস করতে হবে, কারণ আমরা সরকারি কর্মী, এটাই আমাদের করা উচিত। কিন্তু ভুল করলে সেটা প্রতিবাদ করতে হবে, বা একটা কমিটি ফরমেশন করে আমাদেরকে কিন্তু থাকতে হবে। এবং